রুমের দরজা বন্ধ করে বসে আছে মুন্নি। প্রতিটা ক্ষণ মৃত্যু যন্ত্রণা থেকেও দ্বিগুণ মনে হচ্ছে তার। এর থেকে আল্লাহ তাকে ডেকে নিতেই তো পারতো নিজের কাছে, অন্তত বেঁচে থেকে মরণ যন্ত্রণা উপলব্ধি করতে হতো না। নিঃশ্বাসের পাল্লা ক্রমশ ভারী হয়ে আসছে, মনে হচ্ছে হৃৎপিণ্ডটা এক্ষুনি ছিঁড়ে বের হয়ে আসবে গলা দিয়ে। ক্রমাগত বক্ষদেশ বরাবর নিজের সর্বশক্তিতে থাপ্পড় দিতে দিতে নিজেকেই বোঝানোর চেষ্টা করলো মনে, বোঝানোর চেষ্টা করলো তার নীল ভাই বহু আগে থেকেই নিজের নূরের হয়ে আছে। শত চেষ্টা করলেও সে কখনো নিজেকে আর ফিরে পাবে না, শুধু ব্যর্থ চেষ্টা করবে। নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছে মনে। আধারাচ্ছন্ন ঘরের মাঝে একাকী সে। হুটহাট দরজাটা খুলে গেল। এক উদ্দীপ্ত আলোক শিখার ন্যায় আগমন করলো এক যুবকের। মুনি অবাক দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো তাকে, পরক্ষণে চমকে উঠল, অস্ফুটস্বরে উচ্চারণ করল, শেহতাজ। শেহতাজ মুচকি হাসল, মুন্নির পাশে এসে বসে বলল। কষ্ট হচ্ছে ম্যাডাম? মুন্নি ছিটকে দূরে সরে গেল, গিয়ে বসল। আপনি এখানে কি করছেন? আমাকে যতই দূরে সরানোর চেষ্টা করো প্রিয়তমা, তোমার অস্তিত্বের মিশেলে আবদ্ধ হয়ে আছি আমি। আমাকে নিজের থেকে এত সহজে দূরে সরাতে পারবে না, কখনো না। মুন্নি কিছু একটা বলার আগেই শেহতাজ মুচকি হাসল। মুন্নি খুব কাছে এসে ধীর স্থির ভাবে বসে আবারও বলতে শুরু করলো। জানি আজ তোমার নীলিমা, আজ অন্য কারো মেঘে ঢাকা পড়েছে, কিন্তু ম্যাডাম ভুল নক্ষত্রের পেছনে ছুটে নিজের রাগটাকে কেন আধারে ডুবিয়ে দিয়েছেন? তাকান আমার দিকে, দেখবেন আপনার অপেক্ষায় কেউ একজন পূর্ণিমা সাজিয়ে বসে আছে। মুন্নি স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। শেহতাজের কণ্ঠস্বরে আজ এক অদ্ভুত মায়া, যা আগে কখনো খেয়াল করেনি সে। বুকের ভেতর দলা পাকিয়ে আসে কারণটা যেন এই প্রথম কারোর সামনে হালকা হতে চাইল। মুন্নি ধরা গলায় বলতে গেল। আপনি আপনি কি করে বুঝলেন আমি এখানে? আর এসব কথা কেন বলছেন? আমার ভালো লাগছে না, প্লিজ চলে যান। শেহতাজ একটুও বিচলিত হলো না, বরং পকেট থেকে একটা ছোট্ট রুমাল বের করে মুন্নির দিকে বাড়ি দিয়ে বলল। যাব বলেই তো এসেছিলাম, কিন্তু আপনার এই বিষণ্ণ চোখ দুটোও আমায় আটকে দিল। আচ্ছা একটা কথা বলুন তো, যে ফুল অন্য কারো খোপায় জায়গা করে নিয়েছে তার জন্য কেন মিছে এই ডালাকড়ে চোখের জল ফেলছেন? তার যে কি ভালো নয় এমন কারো হাত ধরা যে আপনাকে নিজের বাগান করে রাখবে? উনি অবাক হয়ে শেহতাজের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো উপহাস নেই, আছে এক গভীর আশ্বাস। মুহূর্তের জন্য মুন্নির মনে হলো হয়তো এই মানুষটাই তার নিঃসঙ্গতার সঙ্গী হতে পারে। সেই কিছু একটা বলতেই চাইলো, ঠোঁট দুটো কেঁপে উঠল তার। আপনি কি সত্যি বলছেন, নাকি এটাও আপনার কোনো রসিকতা? শেহতাজ আর কিছু বলতেই চাচ্ছিল, কিন্তু তার আগেই বাইরে কোলাহলের প্রতিধ্বনি ভেসে এলো ঘরের ভেতর। উনি চমকে উঠল, হৃৎপিণ্ডের ধূপকারিটা যেন এক নিমিষে থেমে গেল। সে ঝট করে চোখ মেলল, চারপাশটা ঝাপসা, শেহতাজ কোথাও নেই। ঘরের জানলা দিয়ে দুপুরে করা রোদ এসে পড়েছে তার মুখের উপর। মুন্নি বুঝতে পারলো সে এতক্ষণ ঘড়ির মধ্যে ছিল, শেহতাজের সাথে কাটানো সেই মুহূর্তগুলো, সেই সান্ত্বনার বাণী, সবই ছিল তার অবচেতন মনের এক মায়া। দীর্ঘক্ষণ কান্নার পর ক্লান্তিতে সে কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। চোখ মুছে জানলার বাইরে তাকালো মুন্নি। দূরে প্যান্ডেলের রঙিন কাপড়ে বাতাসে উঠছে আজ নীল ভাইয়ের বিয়ে। যেই স্বপ্নটা সে দিনের পর দিন লালন করেছিল, সেটা আজ এক নিমিষে ধুলে মিশে গেছে। অথচ কিছুক্ষণ আগে সেই ভ্রমটা তাকে এক অদ্ভুত শক্তি দিয়ে গেল। উনি পিপির করে পড়ল। আমার মতো মানুষের জন্য কেউ অপেক্ষা করে? সে উঠে দাঁড়ালো, আয়নার সামনে গিয়ে নিজের বিধ্বস্ত মুখটা দেখলো। আজ আর সে কাঁদবে না। নীল ভাই যদি তার নূরকে নিয়ে সুখী হতে পারে, তবে মুন্নিও কেন নিজের জন্য এক নতুন সকাল খুঁজে নেবে না? মনের কোণে অদ্ভুতভাবে উকি দিয়ে গেল শেহতাজের সেই হাস্যচল মুখটা। সত্যি কি তবে সেই মানুষটা তার অপেক্ষায় কোথাও আছে? আমি নূরকে কবুল করছি, কথা দিচ্ছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওকে আগলে রাখবো। মৃত্যুর পর ওর আদেশ ব্যতীত আমার লাশ যেন দাফন না হতে পারে, সে অধিকার ওকে দিচ্ছি আমি। বিয়ে তো সবাই দেখছে, কিন্তু এমন অদ্ভুত করে কবুল বলাটা সকলের কাছে নতুন। অবাক দৃষ্টি মেলে চেয়ে আছেন সকলে, রীতিমতো বাকরুদ্ধ তারা। তিহুর আসনের পাশ থেকে একজন মুরব্বী তার কানে কানে বলল। তুমি বড্ড ভাগ্যবতী নুরাইন, এমন একজন মানুষকে নিজের করে পাচ্ছ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা সব সময় যে তিনি এমন একটা মানুষকে তোমার করেছেন।
সবসময় করি চাচি আম্মু। সবাই যখন নীলের কবুল বলার প্রশংসা করছে তখন নাহিয়া নীলের পাঞ্জাবি সামান্য টেনে পেছন থেকে বলল, তুই কিন্তু আমায় কপি করছিস। মানে? মানে আর কি, আমিও আমার প্রাণনাশিনীকে কিডন্যাপের হাত থেকে বাঁচাতে গিয়ে জোর করে বিয়ে করেছিলাম, তুইও তাই করছিস। তারপর কিডন্যাপিংয়ের পর আমি আর আমার প্রাণনাশিনী মিলে সুইজারল্যান্ডে অনেক সুইট মোমেন্ট স্পেন্ড করেছি, তুইও করেছিস, যদিও সেটা নিউ ইয়র্কে। তারপর আমিও বিয়েতে সরাসরি কবুল বলিনি, অন্যরকম করে বলেছিলাম, তুই সেটাও কপি করলি। নাহিয়ার কথা চোট চেপে হাসল নীল। পরক্ষণেই এক ঝলক চারিদিকে তাকে সকলে অগোচরই পড়ল। কিন্তু একটা জিনিসে আমি তোর এক ধাপ এগিয়ে আছে। আবার কিসে? ইউনো, আমি আমাদের অনুষ্ঠানে বিয়ের আগে বাসর করেছি, তুই করতে পেরেছিলে? নাহিয়ার বিস্ফোরিত নয়নে তাকালো। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে নীলের দিকে চোখে ফিসফিস করে পড়ল। তোর সাহস তো কম না রে নীল, বিয়ের আগেই বাসর। তুই কি চাস আমি তোর এই খবর ভাইরাল করে আজই তোর পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করি দেই? নীল নির্বিকার ভঙ্গিতে পাঞ্জাবির কলারটা একটু ঠিক করে মুচকি হাসলো, চোখ টিপে বলল, আরে বাবা, এটাকে বলে ডাইনামিক লিডারশিপ, পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া। তুই তো ছিলি ব্যাকডেটেড হিরো, আর আমি হলাম মডার্ন পলিটিশিয়ান। স্ট্র্যাটেজি বুঝতে হয় মিস্টার নাহিয়ান। বেশি ডাইনামিক হতে যাস না। আজ রাতে যদি বাসর ঘরের দরজায় চাচি আম্মু পাহারা বসায়, তখন বুঝবি ডাইনামিক লিডারশিপ কোথায় যায়। তুই কি ভাবছিস বিয়ের পর তোকে এত সহজে ছাড়বে? নীল এবার সোজা হয়ে বসে গম্ভীর গলায় ঘোষণা করল, শোনো, এমপি ওয়াজকে নীল একবার যেটা ডিসিশন নেয় সেটা বাস্তবায়ন করেই ছাড়ে। তোদের সেই কেলে নিয়ম মানার ধৈর্য আমার নেই। আজকের বছর আজকেই হবে, আর সেটা এই কমিউনিটি সেন্টারের এই হইচের মধ্যে আমি আমার নিজের মতো করে গুছিয়ে নেব। দরকার হলে কারফিউ জারি করবো। নাইন হো হো করে হেসে উঠল। নীলের কাঁধে থাপ্পড় দিয়ে বলল, কারফু দিবি নিজের বিয়েতে? তুই তো দেখি আজ তো একটা পাগল। তা ম্যাডামকে কি বলছিস, নাকি তাকেও ড্রাফট বিলের মতো সই করে নিয়েছিস? নীল আর চোখে লাল বেনারসি পরা তিহুর দিকে তাকালো। তিহু তখন পাশে বসে থাকা মার সাথে কথা বলতে বলতে লাজুক হাসছে। নীল নিচের স্বরে বলল, ম্যাডামকে বলতে হয় না, ম্যাডাম বুঝে গেছেন তার কপালে আজ অশেষ কষ্ট আছে। তোরা বরং রাতে ডিনারটা তাড়াতাড়ি শেষ করার ব্যবস্থা করিস, আমার হাতে সময় খুব কম। আল্লাহ রে, এই ছেলের পাল্লায় পড়ে তিহু মেয়েটার জীবনটা তেজপাতা হয়ে যাবে। ছোটবেলার লিডারগিরি এখন বিয়ের আসরেও চাড়ছিস? যা বাবা যা, তোর নৌমির আম্মুকে নিয়ে তুই আজই বাসর কর। আমি বরং গেটে গিয়ে পাহারা দিই, যাতে তোর আব্বু লাঠি নিয়ে না আসে। দ্যাটস লাইক এ ব্রাদার। মনে রাখিস, বাসর ঘরের আশেপাশে যেন কোনো মিডিয়া পার্সন বা সাংবাদিকের উকি ঝুঁকি না দেখি, তৈলে কালকে হেডলাইন হবে নেতা সাহেবের দ্রুতগামী বাসর। নাহিয়ান চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগেই হু হু করে হেসে নিজের দিকে চেয়ে চোখ উঁচে বলল, তাহলে তোর জন্য এক বালতি সমবেদনা, কেননা আজকেই তোরা ঢাকা ব্যাক করছিস, তো কমিউনিটি সেন্টারে আর বাসর হলো না রে তোদের। উস, এদিকে নীলের কঞ্চে কবুল ধ্বনি শোনা মাত্র তিহুর বুক কাঁপছে তুরু তুরু, লজ্জায় আড়ষ্ট হয়ে আসছে শরীর। দ্বিতীয়বারের বিয়ে, তবুও এমন অনুভূতির কারণ অজানা তিহুর। মাহা বসে আছে, তার খুব কাজ খেসে। কাজী সাহেব তাকে কবুল বলতে বলে আড়ষ্ট দেহটাকে সামান্য নাড়িয়ে মাহার কানে কানে 3বার ফিসফিসিয়ে বলল সে, কবুল বলে দে না ওদের মিস্টার পলিটিশিয়ানকে কবুল। তার রাগ, তার এই একরোখা শাসন, তার অঢেল ভালোবাসা সবই কবুল। মা মুচকি এসে কাজী সাহেবের দিকে তাকিয়ে তিহুর সম্মতির কথা জানিয়ে দিল। পুরো কমিউনিটি সেন্টার জুড়ে তখন খুশি জ্বর। নীল দূর থেকে তিহুর কম্পিত উষ্ঠ ধরে আর নতজানু চোখের ভাষা পড়ে নিল এক লহমায়। ছোচের কোণে সেই বাঁকা হাসিটা ফুটে চোখ টিপল। এদিকে তিহুর কবুল বলার পরে মা উঠে অপর পাশে এসে দাঁড়িয়েছে, কেননা মুরব্বীরা তিহুকে ঘিরে ধরে আছেন। তবে মাহা সরে আসতেই কোথা থেকে জানি তার পাশে উদয় হলো রফিন। পরনে শুভ্র আদির পাঞ্জাবি, গলার জন্য লাল ও রঙা দোপাচ্চা। মা তাকে দেখে ফ্রিকোচ গেল। রাফিন তার কাছে খেসে তাড়িয়ে পড়ল, দেখো লাভলাই, আমাদের আগে বাচ্চাগুলোর বিয়ে হয়ে যাচ্ছে, এটা কি ঠিক বলো? আমাদেরও বিয়ে করে নেওয়া উচিত এবার, না হলে নাতি নাতনিদের সাথে ফুটবল খেলার বয়সে বাচ্চাকে ফিডার খাওয়ানো লাগবে। নিজেকে খুব জোয়ান ভাবো। অফকোর্স, এখনো 30 বছর যেহেতু কমপ্লিট হয়নি, তো আমি ইয়াংই। কচু তুমি। রাফিন তাকে সবার অগোচরের কাছাকাছি টেনে পড়ল। তাহলে প্রুভ করি।
এমনিতেই রাউফিনের শরীর থেকে ভেসে আসে পারফিউমের মাতাল গন্ধে মস্তিষ্ক শূন্য মাহার। তার উপর এমন কাছাকাছি অবস্থা, লজ্জা আড়ষ্ট সে। বোকা কণ্ঠে সে বলল। মানে মাহার এমন দশায় বাঁকা হাসলো রাউফিন। বন্ধন সামান্য শিথিল করে বলল। কিছুদিন পর টের পাবে সুইট হার্ট। রাফা শাড়ির আঁচল উঠিয়ে দৌড়ে যাচ্ছিল কোনো একদিকে। হঠাৎই মুখোমুখি সংঘর্ষ কারোর সঙ্গে। পড়ে যেতেই ছাউর হলো। কোনো বলিষ্ঠ হাত জোড়া শক্ত করে ধরেছে তাকে। মুখ কুচে সম্মুখে তাকাতে সামনের ব্যক্তিটিকে দেখে এমনিতেই কুচকে আসলো তার মুখ। তুমি চোখ এমন আসমানে তুলে দৌড়াইলে যে কোনো সময় তুই নিজেও আসমানে পৌঁছে যাবি। রাফা নিজেকে ছাড়িয়ে হাত ছাড়তে ছাড়তে উঠে দাঁড়াতেই বললাম। তাহলে তো ভালোই হবে, আসমান ভাইয়ের কাছে যাব। নিত শান্ত ভঙ্গিমা এই অপর দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎই রাফার মুখে আসমানের নাম শুনে কদম জোড়া থেমে গেল তার। রাগী কণ্ঠে শুধল। আসমান ভাইয়ের কাছে যাবি মানে? রাফা নিজেকে ছাড়িয়ে নিয়ে শাড়ির কুচিটা ঠিক করতে করতে বেশ ফাঁক নিয়ে বলল। কেন? আসমান ভাইয়ের কাছে গেলে সমস্যা কি? ওনার নাম শুনলেই তোমার এমন পিত্তি জ্বলে ওঠে কেন বলো তো? একে তো সুদর্শন, তার ওপর অমায়িক ব্যবহার। আমার তো রীতিমতো ক্রাশ উনি। ক্রাশ শব্দটা শোনা মাত্র নিতের চোয়া শক্ত হয়ে এলো। শান্ত নিতের ভেতরে যেন হঠাৎ এক কালবৈশাখী ঝড়ের আভাস পাওয়া গেল। সে এক পা এগিয়ে আসতেই রাফা দু পা পিছিয়ে গেল, কিন্তু নিত তাকে পালানোর সুযোগ দিল না। ছট করে রাফার সেই নরম তুলতুলে বাহুটা নিজের শক্ত হাতের মুঠে পুরে নিল সে। রাফা ব্যথায় কুকড়ে উঠে বলল। আহ, ছাড়ো নিহিত ভাই, লাগছে তো। নিত রাফার খুব কাছে ঝুঁকে এলো। তার তপ্ত নিঃশ্বাস রাফার কপালে আশ্রে পড়ছে। নিচু কিন্তু অসম্ভব গম্ভীর গলা নিহিত বলল। শোন রাফা, আজ শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। ওই আসমান নাকি জমিন, কারো নাম যদি আর একবার তোর মুখে শুনেছি তবে ভালো হবে না। তোর ওই ক্রাশ ফাঁস আমি 1 মিনিটে গুছিয়ে দিতে পারি, সেটা নিশ্চয়ই জানিস। রাতা থতমত খেয়ে গেল। নিতের চোখে আজ শাসন নয়, এক অদ্ভুত অধিকারবোধ আগুন জ্বলছে। সে আমতা আমতা করে বলল। তুমি তুমি আমার হাত এভাবে ধরেছো কেন? মানুষ দেখলে কি ভাববে? নিত বাঁকা হাসল, মুঠোটা আরো একটু শক্ত করে ধরে বলল। মানুষ কি ভাববে তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুধু মনে রাখিস, এই বাহুটা ধরার অধিকার যেমন আমি রাখি, তেমনি শাসন করার অধিকারটাও আমার। অন্য কেউ যদি তোর আশেপাশে উকিঝুঁকি মারে তবে তাকে আসমান থেকে সরাসরি জমিনে আছাড় মারব, বুঝেছিস? রাভা চোখ বড় বড় করে চেয়ে রইল। নিহিতের এমন রুদ্রমূর্তি সে আগে কখনো দেখেনি। লোকটা যে তাকে নিয়ে এতটা পজিটিভ সেটা আজ তার হাড় কাঁপানো চাহনিতে স্পষ্ট। নিহিত হাতটা ছেড়ে দিয়ে পকেটে হাত গুজে শান্তভাবে প্রস্থান করলো। আর রাফা সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, নিজের স্পন্দিত হৃৎস্পন্দনের হৃৎপিণ্ডের শব্দ শুনতে শুনতে। তুমি নীরা না? পরিচিত কণ্ঠস্বরটা পেছন থেকে ভেসে আসতে কিছুটা আটকে উঠল নীরা। চঞ্চল পা জোড়া থামিয়ে পিছন ঘুরে তাকিয়ে দেখলো রিশাদের অবস্থান। স্নিগ্ধ হেসে বলল। জি, আসসালামু আলাইকুম। রিশাদ এগিয়ে আসতে আসতে বলল। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছিলে? এই তো একটু উপরে যাচ্ছি। ডিস্টার্ব করলাম তাই না? আচ্ছা যাও, তবে না না, ডিস্টার্ব কেন, এমনি যাচ্ছিলাম। আমিও দেখি ওদিকটাই। হুম। রিশাদের কথা শুনে নীরা সামনের দিকে পা বাড়াতে রিশাদ ঠুট করে ডাকলো ফের। নীরা? নীরা থমকে দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো। তার চোখে মুখে কিছুটা বিস্ময়। রিশাদ দ্রুত চারপাশটা একবার দেখে নিল। ধারে কাছে মাহা বা অন্য কোনো মেয়েদের দেখা যাচ্ছে না। রিশাদ কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে দ্রুত পা চালিয়ে নীরার একদম কাছে পেছনে এসে দাঁড়ালো। নীরার পিছের দিকের ব্লাউজের হুকটা কোনোভাবে আলগা হয়ে খুলে গেছে, যার ফলে পিঠের অনেকটা অংশই উন্মুক্ত হয়ে পড়েছে। ভিড়ের মাঝে কেউ খেয়াল করার আগে রিশাদ নিজের অবস্থান দিয়ে নীরাকে আড়াল করে ফেলল। রিশাদ বেশ নিচু স্বরে প্রায় নীরার কানের কাছে মুখ নিয়ে বলল। একদম নড়বে না নীরা, যেদিকে আছো সেদিকে মুখ করে দাঁড়িয়ে থাকো। রিশাদের এমন আচরণে নীরা অপ্রস্তুত হয়ে পড়ল। তার হৃৎপিণ্ড যেন দৌড়াতে শুরু করেছে। সে আমতা আমতা করে বলল। কি হয়েছে রিশাদ ভাই, আপনি এভাবে? ব্লাউজের হুক খুলে গেছে নীরা, একদম পিছনে ফেরবে না, আমার সাথে সাথে চলো। নীরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। লজ্জায় তার ফর্সা মুখটা মূর্তির চকচকে লাল হয়ে গেল। সেই দুহাত দিয়ে নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করতে করতে হঠাৎই লজ্জায় কেঁপে উঠল। রিশাদ নীরাকে একটু দ্বিধাগ্রস্ত হওয়ার সুযোগই দিল না।
সে নীরাকে আড়াল করে ধরে বারান্দার এক কোণার দিকে নিয়ে এলো, যেখানে মানুষের আনাগোনা নেই বললেই চলে। তীব্র বিবৃত বোধে ছকছক করে কাঁপছে নীরা ক্ষীণকায়া। সে হুকটা লাগানোর চেষ্টা করতে গিয়েও পারছে না। রিশাদ নীরার সে কাঁপাকাঁপি দেখে শান্ত গলায় বলল, হেজিটেট হওয়ার কোনো প্রয়োজন নেই নীরা, এখানে আমি ছাড়া আর কেউ নেই। তুমি জাস্ট শান্ত হয়ে দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। রিশাদের বলিষ্ঠ হাত জোড়া নীরার পিঠের কাছে আসতে নীরা শিউরে উঠল। রিশাদ খুব সাবধানে তার নিপুণ হাতে হুকটা লাগিয়ে দিল। স্পর্শে সেই শিহরণে নীরার চোখ বুজে ফেল। হুক লাগানো শেষ করে রিশাদ একটু সরে দাঁড়িয়ে মুচকি হাসল। হয়ে গেছে, এবার যেতে পারো। আর সাবধানে থেকো ম্যাডাম। নীরা এক পলক রিশাদের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। তার সারা শরীর তখন এক অজানা আবেশে থরথর করে কাঁপছে। কৃতজ্ঞতা যেন ভাষাটুকু যেন হারিয়ে গেছে তার। সে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করলো। আর রিশাদ পকেটে হাত দিয়ে সে লাজুক মেয়েটার দিকে যাওয়ার পথের দিকে ছেয়ে রইল। নিস্তব্ধ নিশুতি কমিউনিটি সেন্টার, বিশাল ডুপ্লেক্স, সুটের চারিপাশটা এখন নিঝুম। বাইরে শরতের হিমেল হাওয়া বইলেও ঘরের ভেতরটা এক তপ্ত অপেক্ষায় মোমো করছে। নীল সবাইকে এক প্রকার জোর করেই রেখেছে এখানে, নতুবা সবার ইচ্ছে ছিল ঢাকা ব্যাক করার। বাসর ঘরটা সাজানো হয়েছে একেবারে 90 দশকের জমিদারি কায়দায়। রজনীগন্ধার লম্বা লম্বা স্টিকগুলো ঘরের কোনায় কোনায় মাটির ফুলদানিতে সাজানো, যার তীব্র সুবাস মিষ্টি ঘরের প্রতিটি অনুপরমাণুতে মিশে আছে। বিছানা সাজানো গোলাপের পাপড়িতে, রক্ত লাল গোলাপের মাঝে এসে শুভ কিছু পাপড়ি দিয়ে লেখা নীল তিহুর নাম। ছাদের ঝাড়বাতিটা নিভিয়ে দেওয়া হয়েছে, তার বদলে ঘরের চার কোণে জ্বলছে হালকা নীলচে আলো আর কিছু সুগন্ধি মোমবাতি। আর লন্ঠনের নিয়ন আলো যা এক মায়াবী ছায়া খেলা করছে, তৈরি করেছে দেয়াল জুড়ে। তিহু বিছানার মাঝখানে বসে আছে, পরনে লাল সেই বেনারসিটা যেন এখন আরো বেশি উজ্জ্বল লাগছে। মাথার খোমচাটা টেনে দিলেও তার নিচ দিয়ে দেখা যাচ্ছে কম্পিত উষ্ঠধর। ঠিক তখনই দরজায় মৃদু আওয়াজ হলো। নীল ঘরে প্রবেশ করলো, তবে তার চোখে এখন গাম্ভীর্যের লেশ মাত্র অবশিষ্ট নেই। যা আছে তা কেবল এক বিজয়ী প্রেমিকের তৃপ্তি। নীল ধীর পায়ে এগিয়ে এসে বিছানা একদম কিনারে বসল। বলা চলে দীর্ঘ এক সংগ্রাম শেষে প্রিয়তমাকে আপন কারাগারে বদ্ধ করতে এসেছে সে। তবে আসার পথটাও এতটাও মসৃণ ছিল না। কিছুক্ষণ আগেই বিচ্ছু বাহিনীর তীব্র আক্রমণের শিকার হয়েছিল সে। বাদরগুলো তার কাছে থেকে লুটে নিয়েছে 3 লক্ষ টাকা। আর তাদের লিডারশিপে ছিল রাউফিন নিজে। বেলাসটা নিজের ছোট ভাইয়ের বাসর ঘরেও বাগড়া দিতে এসেছিল। তার ভাষা মতে নীল মাত্রাতিরিক্ত বেপরা আর অধৈর্য। এটা কখনো তার প্রথম বাসর হতেই পারে না। এর আগে নিশ্চিত কোনো একটা কুকর্ম করেছে সে, হয়তো পার্টি অফিসেই। যদিও কথাটা সত্যি, কিন্তু সবার সামনে রাউফিনকে বেশ ভালোই ঝাড় দিয়েছে নীল, যার দরুন টাকার অঙ্ক 5 লক্ষ থেকে কিছুটা কমে 3 লক্ষে এসে থেমেছে। যাই হোক, নীল বর্তমান সেসব চিন্তাভাবনা ডাস্টবিনে ফেলে মুগ্ধ আখি জোড়া পরে তিহুকে দেখছে। এদিকে তিহু আড়ষ্ট হয়ে আরো একটু খুকরে আসলো। নীলের উপস্থিতিতে নীল আলতো করে হাতে এগিয়ে এসে ঘোমটাটা তুলে তিহুর প্রশস্ত ললাটে এঁকে দিল তীব্র প্রেমময় চুম্বন। অজানা আবেশ আর শিহরণে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় কেঁপে উঠল তিহুর ক্ষীণকায়া। আর এমন আড়ষ্টতায় নীল মুচকি হেসে বলল, এখনো তো লজ্জা ম্যাডাম? তিহুর কথাগুলো গলার মাঝে ধরা পাকিয়ে আসছে। কিছু বলতে পারছে না সে, কিছু না। এক অজানা নীরবতা ঘিরে ধরেছে তাকে। নীল হঠাৎ বেশ শব্দ করে হাসল। তিহু বাকরুদ্ধ হয়ে শুনছে কি সুমধুর সেই সুর। আচ্ছা, একটা পুরুষ কেন এত সুন্দর করে হাসবে? এমন হাসার অধিকার তো শুধু মেয়েদেরই, তাই না? এদিকে তিহুকে এমন মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে থামলো নীল। হঠাৎ পাশ থেকে লঞ্চনটা হাতে তুলে তিহুর লাবণ্যময়ী মুখশ্রীর সম্মুখে ধরে পড়লাম। স্বামীকে দ্রুত হারাতে না চাইলে এভাবে তাকাবেন না ম্যাডাম। আপনার এমন দৃষ্টিতে হৃদস্পন্দন স্তব্ধ হয়েছে আমার। তিহু নীলের এমন কথায় হাত দিয়ে মুখ চেপে ধরলো তার। নীল হেসে বলল, একটু অপেক্ষা করুন ম্যাডাম, জিনিস আছে আপনার জন্য। তিহু জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে নীল বিছানা থেকে নেমে কোথাও জানে বেরিয়ে গেল। ফিরে আসলো 5 মিনিট পর। তার হাতে একটা মাঝারি আকারের লাগেজ। সে ধীর পায়ে এগিয়ে এসে সেটা তিহুর একদম সামনে রাখলো। তিহু অবাক চোখে চাইল। এই নিশুতি রাতে এমন উপহারের মানে সে ঠিক বুঝে উঠতে পারছে না।
নীল মুচকি এসে লাগেজের চেইনটা খুলে দিল টান দিয়ে। ভেতরটার কোনো সাধারণ পোশাক ঠাসা নয়, বরং থরে থরে সাজানো অজস্র নথিপত্র আর আইনি দলিল। তিউ বিস্ময়ে বিমূঢ় হয়ে একবার সেই কাগজগুলোর দিকে তো আরেকবার নীলের চোখের দিকে তাকাচ্ছে। নীল একটি ফাইল হাতে তুলে নিয়ে অত্যন্ত শান্ত স্বরে বলল, অবাক হচ্ছ? এখানে আমার তিল তিল করে গড়ে তোলা ব্যবসা, স্থাবর অস্থাবর সম্পত্তি, এক কথা আমার জাগতিক যা কিছু অর্জন, তার সবটুকুর মালিকানা আজ থেকে তোমার নামে লিখে দেওয়া হয়েছে। এই যে দেখো, সবখানে কেবল তোমার নাম। তিউ বাকরুদ্ধ। যে ঋণে সে নীলকে বেঁধেছে তার প্রতিদান নীল এইভাবে দেবে তা সে কল্পনাও করেনি। তার চোখের কোণে অজান্তে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। সে অস্ফুট স্বরে বলতে চাইল, মিস্টার পলিটিশিয়ানকে নীল তপ্ত নিঃশ্বাস ফেলে তিউর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। গভীর কণ্ঠে বলল, যেখানে গোটা জীবনটাই তোমার নামে লিখে দিয়েছে, সেখানে এগুলো তো মূল্যহীন জঞ্জাল। তিউ অনুভবে বুঝতে পারল নীল তাকে কেবল তার প্রাসাদের রানী করেনি, বরং নিজের হৃদয় সিংহাসনে বসিয়েছে। আজ সেই নিজেই নিঃস্ব হয়ে ধন্য হতে চাইছে। তবুও সে মাথা নাড়িয়ে পড়ল। আপনাকে পেয়েছি এই আলহামদুলিল্লাহ। জীবনে আর কোনো চাওয়া পাওয়া কিছুই নেই আমার। সবকিছু সহ এই নেতা সাহেব যদি তোমার থাকে, তাহলে কোনো আপত্তি আছে? তিউ দুপাশে মাথা নাড়ল, চোখ জোড়া ছলছল করছে। নীল তৎক্ষণাৎ বুক পকেট থেকে কিছু একটা বের করে তার হাতে নিল, অতঃপর বলল, মোস্ট ইম্পর্টেন্টলি, এটা আমার কাছে থেকে গিয়েছে, কিন্তু এটা আমি আপনাকে দিতে চাই না। তিউ কিছুটা জিজ্ঞাসু দৃষ্টি মেলে চাইল নীলের হাতের তালু বরাবর। হাতের তালুর উপর রাখা সেই অতি পরিচিত একজোড়া ঝুমকা। ঝালরগুলো লণ্ঠনের মায়াবী আলোয় চিকচিক করে উঠেছে। তিউ অস্ফুটে বিস্ময় ছেড়ল। এটা তো সেই ঝুমকাটা যা সে ভার্সিটির বসন্তের বরণের দিন হন্তদন্ত হয়ে ছুটতে গিয়ে হারিয়ে ফেলেছিল। স্মৃতিগুলো চোখের সামনে স্বচ্ছ কাচের ন্যায় বেঁচে উঠল। ভিড়ের মাঝে একজনের সাথে ভীষণ এক ধাক্কা কান থেকে খসে পড়া ঝুমকাটা খোঁজার সময়টুকু সেদিন ছিল না। তিউ কাপা গলায় বলল, এটা এটা আপনার কাছে কি করে? নীল সেই ঝুমকা জোড়ার উপর আঙুল বুলিয়ে মৃদু হাসলো, বলল, সেদিন তোমার সাথে আমার ধাক্কা লাগেনি দেহ, ধাক্কা লেগেছিল আমার হৃৎপিণ্ডের সাথে। ঝুমকাটা পড়েছিল ধুলোয়, আমি ওটাকে ধুলো থেকে তুলে নিজের বুকের বা পকেটে আগলে রেখেছিলাম। সেদিন থেকে এটাই ছিল আমার বিগত 15 বছরের অদেখা ভালোবাসার একজোড়া জীবন্ত চিহ্ন। ঝুমকা ছিল আমার কাছে তোমার অস্তিত্ব। নীল থামল। তিউর চোখের পলক পড়ছে না। এতটা ভালোবাসেন? হয়তো এর থেকেও যার বর্ণনা দেওয়ার মতো ভাষা গোটা পৃথিবীর শব্দ ভাণ্ডারে খুঁজেও পাওয়া যাবে না। আমি তো কখনোই আপনার ভালোবাসার সমান হতে পারবো না জনাব। পারবে। কিভাবে? দীর্ঘক্ষণের নীরবতা শেষ। হঠাৎ নীল বলল, আজ যদি তোমার থেকে কিছু চাই, দেবে আমায়? তিহু বিমূঢ় হয়ে আছে, কোনো বিচার বুদ্ধি না খাটিয়ে মাতানের সম্মতি জানলো। অস্ফুট স্বরে বলল, হ্যাঁ দেব, আপনি যা চাইবেন তাই দেব। নীল ছোটের কোণে এক চিলতে দুষ্টুমি আর এক সমুদ্র প্রেমর নিয়ে ঝুঁকে এলো তিহুর খুব কাছে। ফিসফিস করে বলল, একটা দীর্ঘ চুমু। এই জয়ী প্রেমিকে কি এক বিন্দু ভালোবাসার চিহ্ন ভিক্ষা দেবেন ম্যাডাম, প্লিজ? তিহু হকচকে গেল, কিন্তু নীলের চোখে সেই আকুলতা তাকে ফেরানোর শক্তি কেড়ে নিয়েছে। লজ্জায় তার গাল দুটো লাল গোলাপের পাপড়িকেও হার মানালো। সে ধীর লয়ে চোখ দুটো বন্ধ করলো। কোনো দ্বিধা ছাড়াই সে সামনে এগিয়ে এলো এবং নীলের বাড়িয়ে দেওয়া হাতের তালুতে আলতো করে এঁকে দিল এক গভীর অনুরাগ মাখা চুম্বন। ঘরে কোণে রাখা রজনীগন্ধার সুবাস এক লহমায় আরো তীব্র হয়ে উঠল। লণ্ঠনের আলোয় কাঁপতে থাকা ছায়াগুলো সাক্ষী রইল এক অসম্পূর্ণ গল্পের পূর্ণতা পাওয়ার। রজনীর শেষের ওই শান্ত প্রহর যখন রজনীগন্ধার ঘ্রাণ ফিকে হয়ে আসে আর ভৈরব নদের বুক চিরে এক ফালি নতুন আলো চরাচর রাঙিয়ে দেয়, হাসিনের উদয়মান রবি যেন আজ কিছুটা লজ্জা মেখে নীলিমার বুকে উদয় হয়েছে। জানালার ভারী পর্দা ভেদ করে এক চিলতে সোনালি আভা এসে পড়েছে বসার ঘরের মেঝেতে, যেখানে গত রাতের অজস্র গোলাপের পাপড়িগুলো এখনো এক মায়াবী বিশৃঙ্খলার সাক্ষ্য দিচ্ছে। ঘরের ভেতরে নিস্তব্ধতা যেন এক প্রশান্তির চাদরে মোড়ানো। বিছানার একপাশে অগোছালো হয়ে পড়ে আছে সেই লাল বেনারসি আর নীলের ধবধবে সাদা পাঞ্জাবিটা। ভোরের এই শীতল হাওয়ায় যখন প্রকৃতি জেগে ওঠার প্রস্তুতি নিচ্ছে, তখনই এই চার দেয়ালের ভেতর সময় যেন থমকে গিয়ে দাঁড়িয়েছিল। বিশাল বিছানার মধ্যখানে দুজনে একাকার হয়ে মিশে আছে। নীলের বলিষ্ঠ অনাবৃত বক্ষ দেশের উপর মুখ গুছে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তিহু। তার এক হাত নীলের কোমরের শক্ত করে জড়ানো, যেন ঘুমের ঘোরেও সে তার
এই চিরচেনা আশ্রয়টুকু হারাতে চায় না। গত রাতের সবটুকু ক্লান্তি আর দীর্ঘ অপেক্ষার পর পাওয়া পূর্ণতা আজ তার শান্ত মুখশ্রীতে এক স্বর্গীয় লাবণ্য এনে দিয়েছে। নীল অনেকক্ষণ আগেই জেগেছে, কিন্তু বুকের উপর রাখা এই অতি মূল্যবান ভারটুকু সরাতে মন চাইছে না তার। সে আধবোঝা চোখে এক দৃষ্টে তাকিয়ে আছে তার নূরের দিকে। তিহুর অবিন্যস্ত কেশরাশি অবাধ্য হয়ে ছড়িয়ে আছে নীলের বুকে, যা বিত্তেই এক অদ্ভুত শিশিরনি অনুভূত হচ্ছে তার। নীল তার বা হাতটা বাড়িয়ে তিহুর কানের লতিতে ঘেঁষে থাকা কয়েক গাছি চুল আলতো করে সরিয়ে দিল। উষ্ণ নিঃশ্বাসে আদান প্রদান চলেছে দুজনের মাঝে। নীলের হাতের তপ্ত স্পর্শ পেতে তিহু ঘুমের ঘরে একটু নড়ে চড়ে বসল। নিজের মুখটা নীলের গলায় আরো গভীরভাবে ঘষল সে। তিহুর এই বুনো আহ্লাদ দেখে নীলের ঠোঁটের কোণে সেই হাসি, পরিচিত বাঁকা হাসিটা ফুটে উঠল। সে তিহুর স্নিগ্ধ ললাটে দীর্ঘকালীন এক মায়াবী চুম্বন এঁকে দিল, অতঃপর ফিসফিস করলো তিহুর কানের কাছে মুখ নিয়ে বলল, ম্যাডাম। তিহু তন্দ্রাচ্ছন্ন গলায় আধো আধো সুরে উত্তর দিল, হুম? নীল এবার একটু দুষ্টুমি করে তিহুর নাকের নিজে নাক ঘষল, অতঃপর নিঃশব্দ ভারী কঞ্চে বলল, অলরাইট। তিহু বুঝল না নীলের এমন হঠাৎ প্রশ্নের কারণ। চট করে দৃষ্টি মেলে জিজ্ঞাসু কণ্ঠে সে বলল, মানে? না, কিছুদিন আগে। তিহু বুঝল নীল কি বলতে চাইছে, তাই বাকি কথা শেষ করার আগে সে সর্বশক্তিতে চেপে ধরল নীলের মুখখানা। কথাগুলো মুখের মাঝে বন্দি হতে নীল ফ্রুচে হাসল। তিহু নাক ফুলিয়ে বলল, আর একটা কথা যদি বলেছেন না, তাহলে কি? তাহলে আমি। নীল মুখ থেকে তিহুর হাত সরিয়ে বলল, ঠোঁটে চুমু দিবে নাকি? দিতে পারো, বিশ্বাস করো, এটা একটা ভালো ট্রিক্স। একবার বন্ধ হয়ে যাবে মুখ। নীলের এমন ছোট কাঁচা মার্কা কথায় তিহুর সমস্ত মস্তক জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে সে বলল, ইউ। নীল এবার হো হো করে হেসে উঠল। সেই হাসির দমক যেন সারা ঘরে প্রতিধ্বনি হতে লাগলো। তিহু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। গায়ের চাদরটা সামলিয়ে নিয়ে রাগে গজগজ করতে করতে বিছানা ছেড়ে নামলো সে। তার এলোমেলো পা ফেলার ভঙ্গি দেখে নীল বিছানার আছুয়া হয়ে কোনোয়ে ভর দিয়ে বেশ মজা লুটতেই লাগলো। তিহু হনহনি ওয়াশরুমের দিকে পা বাড়াতে নীল পেছন থেকে গলা একরাশ নিঃশ্বাস টেনে টেনে ঢেলে পড়ল। আর শোনো তো, নিজের বড়োর উপর এত রাগ দেখালে চলে? যে ওর আগে একটা মিষ্টি চুমো খেয়ে যেতে পারো, দিনটা না হয় দুজনেরই আরো ভালো কাটতো। নীলের এই নির্লজ্জ আবদারে তিহু দরজার সামনে থমকে দাঁড়ালো। পেছনে ফিরে একবার আগুনের মতো দৃষ্টিতে তাকালো সে। তপ্ত লাল গাল আর চোখে সেই অভিমানী চাহনি দেখে নীল মুখ বিচ্ছেদ ন্যায় চেয়ে রইল। তিহু আর কথা বাড়িয়ে নিজের হার মানতে চাইল না। নীলের দিকে একটা কাল্পনিক চর দেখিয়ে বিড়বিড় করে কি যেন বলল, আর তারপরে সজোরে দরজাটা লাগিয়ে দিল সে। সেই শব্দে রেশটুকু যেন ঘরের নিস্তব্ধতা মিশে গিয়ে নীলের মনে এক অদ্ভুত তৃপ্তির ছোঁয়া দিয়ে গেল। নীল হাসি মুখে আবারও বালিশে মাথা এলিয়ে দিয়ে ভাবলো, এই মেয়েটার এই বুনো আহ্লাদ আর মিষ্টির রাগ সামলাতেই তার বাকিটা জীবন কেচে গেলে নিহাতি মন্দ হয় না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শরতের সেই সোনালি রোদে যেন বিষণ্ণতার এক প্রলেপ পড়ল। হৃদয়ের সুর সবসময় বড্ড করুণ হয়। কমিউনিটি সেন্টারের যে প্রাঙ্গণ কাল রাত পর্যন্ত উৎসবের রঙিন ছিল, আজ সেখানে এক নিঃশব্দ হাহাকার। নীল তিহুর আনুষ্ঠানিকতা শেষ করে আজই তাদের ঢাকা ফেরার পালা। সেন্টারের বিশাল বারান্দায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে সবাই। নীলকে ঘিরে দাঁড়িয়ে আছে তার দলবল, তবে নেতা সাহেবের সবটুকু মন পড়ে আছে নিজের অর্কিডের উপর। তিহু তার মা আর কাকিমণিদের কাছে বিদায় নিতে গিয়ে বারবার চোখ মুছছে। এই কয়েকদিনে ভৈরব নদের পাড়ে যেন এক টুকরো জান্নাত খুঁজে পেয়েছিল সে। তিহুর বাবা চাচার অগোচরে চোখ মুছছেন। বাবাদের ভালোবাসা এমনই বজ্র লুকায়িত তবে খাতিন। তারা হয়তো মায়েদের মতন ভালোবাসা প্রকাশে ব্যর্থ, তবে তাদের ভালোবাসাটা বজ্র গভীর। তিনি মেয়ের ক্রন্দনরত মুখের দিকে চেয়ে হু হু করে কেঁদে দিলেন। নীলের হাতে মেয়েকে তুলে দিয়ে বললেন। নীল তিহুর হাত আঁকড়ে নওশাদ হকের দিকে তাকিয়ে বিনম্র কঞ্চে বলল, মৃত্যুর আগ মুহূর্ত অব্দি ওকে আগলে রাখবো ইনশাল্লাহ বাবা। নওশাদ হক নিশ্চিন্ত হাসলেন। এদিকে নিহিত আশেপাশে গম্ভীর মুখে দাঁড়িয়ে রাফার দিকে তাকাচ্ছিল। রাফাও আজ অন্যদিনের মতো চঞ্চল নয়, তার চোখে মুখেও এক মেঘলা দিনের ছায়া। নিহিত পকেটে হাত দিয়ে রাফার খুব কাছে গিয়ে এসে দাঁড়ালো। রে
তোর আসমান ভাইয়ার কথা ভেবে খুব মন খারাপ? হুম? নিহিতের গলার সেই চিরচেনা খোঁচাটা আজ যেন রাফার মনে অন্যরকম বাজলো। সে নিহিতের দিকে অভিমানী দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনার সবসময় হাসি তামাশা ভালো লাগে? সবাই চলে যাচ্ছে, আপনার বুঝি একদম মন খারাপ হচ্ছে না? নিহিত কয়েক সেকেন্ড স্থির হয়ে রাফার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর নিচের স্বরে বলল, মন খারাপ করার অধিকারটুকু তো আমায় দিসনি রাফা। তবে মনে রাখিস, আমি রাখা চলে গেলেই কিন্তু এই পাহারাদারকে হারাবি না। রাফা এবার আর পাল্টা জবাব দিল না, শুধু মুখ নামিয়ে নখ দিয়ে শাড়ির আঁচল খুঁড়তে লাগলো। হঠাৎই কান্না ভেজে কঞ্চে বলল, আমার না খুব খারাপ লাগছে নিহিত ভাই। হঠাৎ রাফার এমন কঞ্চে নিহিত কিছুটা চিন্তিত স্বরে বলল, কেন? সবাই চলে যাচ্ছে। সবাই চলে যাচ্ছে বলে খারাপ লাগছে? আমার জন্য লাগছে না? রাফা নিহিতের কথা বুঝে না বুঝে বলা দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? কিছু না। নিহিত আর কিছু না বলে প্রস্থান করলো, সেখান থেকে এগিয়ে গেল গাড়ির দিকে। তবে বেচারি রাফা বুঝলই না তার নিহিত ভাইয়ের হঠাৎ এমন পরিবর্তনের কারণ। একে একে ছাড়া হচ্ছে গাড়িগুলো, পিছ ছাড়া মসৃণ পথটার উপর দিয়ে ধীরে ধীরে সেটি এগিয়ে যাচ্ছে শহর ছাড়িয়ে। পেছনে ফিরে যাচ্ছে কিছু না বলা কথা, মান অভিমানে একরাশ কাব্য কথা। দিনগুলো কেটে যাচ্ছে অজানা আবেশে। দেখতে দেখতে 2টি দিন পার হলো। পুরাতন সংসারে তিহু ফের প্রবেশ করেছে নববধূ রূপে। বুঝে নিয়েছে সমস্ত দায়িত্ব। পাক্কা গিন্নির মতো এবার কোমর বেঁধে নেমে পড়েছে সে। গুনে গুনে পালন করবে নিজের উপর সকল বর্ধিত দায়িত্ব, সেই সঙ্গে নিজের পড়াশোনা। এক স্নিগ্ধ দুপুর, খানমহলের বিশাল ডাইনিং টেবিলে আজ রাজকীয় আয়োজনে নীলের মা মির্জা সূচনা নিজের হাতে সব রান্না তদারকি করছেন। ধোয়া ওঠা বাসমতি চালের ভাত, ইলিশের দো পেঁয়াজা আর কাঁচা কলা দিয়ে ইলিশের ঝোল, সবাই নীলের প্রিয় ভীষণ। তবে নীল আজ খাবারের চেয়ে বেশি মগ্ন পাশের চেয়ার বসে থাকা তার অর্কিডকে নিয়ে। তিহুও ব্যস্ত খাবার পরিবেশনায়। ওয়ালিদ খান গম্ভীর মুখে খেতে বসলো, তার চোখে দুটো আজ তৃপ্তিতে ভরা। রাজনীতির ময়দানে তিনি যেমনই হোক না কেন, অন্দরমহলে তিনি আজ একজন সুখী বাবা। হঠাৎ গ্লাস থেকে পানি ঢেলে গলাটা পরিষ্কার করলেন তিনি। টেবিলের সবাই মুহূর্তে চুপ হয়ে গেল। ওয়ালিদ খান নীলের দিকে তাকিয়ে বললেন, নীল, অনেক তো হলো নেতাগিরি আর দৌড়ঝাঁপ, তবে এবার কিছুদিন নিজেদের একটু সময় দেওয়া দরকার। নীল অবাক হয়ে বাবার দিকে তাকালো। তিহু হাত থামে জিজ্ঞেস দৃষ্টিতে চাইল। ওয়ালিদ খান মৃদু হেসে বললেন, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। আগামীকাল ভোরে তোমরা কক্সবাজারে যাচ্ছ। দিন সাথে ওইখানে থাকবে। শ্বশুরের মুখে এমন সরাসরি হানিমুন ট্রিপের কথা শুনে তিহুর ফর্সা গাল দুটো মুহূর্তেই টকটকে লালি হয়ে গেল। সে লজ্জায় মাথা নিচু করে পায়ের দিকে। নীল একগাল হেসে তিহুর দিকে একবার আর চোখে তাকালো, তারপর বাবার দিকে ফিরে বেশ রসিকতা করে বলল, বাবা, আপনি তো দেখি একদম টাইমলি ছক্কা হাঁকালেন। আমি তো ভাবছিলাম, বাট আপনি তো দেখি রুট ম্যাপও রেডি করে ফেলেছেন। তোর বাবা সব পারেনি। আর নুরাইন মা, তুই কিন্তু একদম না করবি না। অনেক ধকল গেছে তোদের উপর দিয়ে। এই কটা দিন শুধু নিজেদের মতো করে কাটা। তিহুর উদ্বিগ্নতা দেখে মুচকি হাসলো মির্জার সূচনা। ওয়ালিদ খানও হেসে বললেন, চিন্তা করো না মা, সব কিছু ঠিকঠাক করেই আছে। তোমাদের সকল প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করে রেখেছেন তোমাদের আম্মা। এখন শুধু তোমরা কাল ভোরে রওনা হবে। তিহু আর কিছু বলল না, ফের মাথা নুইয়ে নিল সেভাবে। এদিকে ডাইনিং টেবিলে উপস্থিত সকলে মুখ চেপে হাসছে। বিশেষত নাহা তখন থেকেই পাশ থেকে তিহুকে একটানা খুঁচিয়ে চলেছে। নিহিত কম নয়, সরাসরি কিছু না বললেও বিভিন্ন শব্দের মাধ্যমে সে খোটাচ্ছে তিহুকে। কে ম্যাডাম, যেতে চান কক্সবাজার? বিকেলের ম্লান আলো তখন জানলার কার্নিশ ছুঁয়ে ঘরের ভেতরে মায়া ছড়াচ্ছে। তিহু আলমারি খুলে গুছিয়ে নিচ্ছিল সমুদ্র যাত্রার প্রয়োজনীয় টুকিটাকি। মনের ভেতর এক অদ্ভুত ভালো লাগার দোলাচল। কক্সবাজার, লোনা জলের ঘ্রাণ আর বালুকা বেলায় আছড়ে পড়া ঢেউয়ের গর্জনের কথা ভেবে বুকের ভেতরটা কেমন যেন শিরশির করে উঠেছে। এমন সময় নিঃশব্দ পায়ে নীল ঘরে ঢুকলো। তিহু টের পাওয়ার আগে পেছনে থেকে দুটো বলিষ্ঠ হাত তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ঘাড়ের উপর নীলের তপ্ত নিঃশ্বাস পড়তেই তিহু শিউরে উঠে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল।
নীলের সেই চিরচেনা পারফিউমের ঘ্রাণ মম করছে চারিপাশ। নীলের চিবুকটা তিহুর কাঁধে আলতো করে ঠেকিয়ে ফিসফিস করে সেই প্রশ্নে তিহুর হাতের কাজ থমকে গেল। গলার কাছে নীলের উষ্ণ নিঃশ্বাস এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছে সারা শরীরে। তিহু কয়েক সেকেন্ডই চোখ বুজে সেই আবেশটুকু অনুভব করলো। তারপর এক গভীর শ্বাস নিয়ে নিজেকে সামনে নিল। নীল ওর কানের লতি ছুঁয়ে আবারও আদুরে গলায় বলল, কি ম্যাডাম বলছেন না যে? তিহু এবার আলতো করে নীলের হাতের বাঁধন শিথিল করার চেষ্টা করে ঘুরে দাঁড়ালো। তার দু হাতে নীলের চওড়া কাঁধ রেখে চোখের দিকে সরাসরি তাকে একটা মায়াবী হাসি দিল। কিছুটা আদরে স্পর্শ নীলের গলাটা ঠিক করতে করতে বলল, সাগর তো সবাই দেখতে যায় মিস্টার, কিন্তু সেই সাগরের ঢেউয়ের গর্জনের মাঝে আপনার স্পন্দন শোনাটা হবে আমার জন্য স্পেশাল। আর যেতে চাই কিনা জিজ্ঞেস করছেন? যেখানে আপনি আমার রুট ম্যাপ ঠিক করে দেন, সেখানে আমার অমত করার সাহস কি করে আছে বলেন? নীল তিহুর কোমরে হাত রেখে তাকে আরো কাছে টেনে নিল। দুজনের মাঝে এখন এক চিলতে বাতাসেরও জায়গা নেই। নীল বাঁকা হেসে বলল, বাবা, ম্যাডাম তো দেখি আজ বেশ গুছিয়ে কথা বলছেন। তাই অর্কিডের কি জানা আছে যে কক্সবাজারের নির্জন বেঁচে চাঁদের আলোয় তাকে নিয়ে হাঁটার জন্য আমি কত উন্মুখ হয়ে আছি? তিহু লাজুক হেসে নীলের বুকে মুখ লুকালো। নিচু স্বরে বলল, জানি না, তবে এইটুকু জানি। কথাটা অসমাপ্ত থাকায় নীল তৎক্ষণাৎ প্রশ্ন করে বলল, কি জানেন? কিছু না। নীল এবার তিহুর চিবুকটা ধরে মুখটা উঁচিয়ে ধরল। তার দৃষ্টি আজ আরো গাঢ়, আরো গভীর। সে ফিসফিস করে বলল, ওকে, জানতে হবে না। তবে সমুদ্র যাত্রার আগে একটা অ্যাডভান্স সুভিনিয়ার পাওয়া যেতে পারে না? তিহু কিছু বলার আগে নীল তার ছোটের খুব কাছে মুখ নিয়ে এলো। ঘরের সেই ম্লান আলোয় দুজনের ছায়া এক হয়ে মিশে গেল দেয়ালে। আকাশের কোণে তখন কেবল সিঁদুরে আভা ফুটেছে। ভোরের স্নিগ্ধ কুয়াশা ঢাকা শহরের বুক চিরে নীলের পাজারো গাড়িটা যখন তেজগাঁও হেলিপ্যাডের সামনে এসে থামলো, তখন গাড়িটায় গড়িতে কাটায় কাটায় ভোর 6টা। আজ কোনো বিশাল গাড়িবহর নেই নেতাকর্মীদের ভিড়। শুধু নীল আর তার অর্কিড। হেলিপ্যাডের বিশাল খোলা প্রান্তরে দাঁড়িয়ে আছে দুধ সাদা রঙের একটি প্রাইভেট হেলিকপ্টার। বাকিগুলো স্থির হয়ে থাকলেও তার বিস্তর উপস্থিতি তিহুর মনে এক অজানা শিহরণ জাগিয়ে তোল। সে এর আগে প্লেনে চড়েছে, হেলিকপ্টারে চড়ার অভিজ্ঞতা এই প্রথম। নীল তিহুর হাত ধরে শক্ত করে এগিয়ে চলল। পাইলট নীলকে দেখে স্যালুট দিয়ে ভেতরে খুলে দিলেন। নীল আগে নিজে উঠে তিহুর দিকে হাত বাড়িয়ে দিল। তিহু যখন নীলের হাত ধরে ভেতরে পা রাখলো, দেখলো ভেতরটা বেশ আরামদায়ক। 4টে মাত্র সেট, সামনে কাচের বিশাল প্যানোরামিক ভিউ। পাইলট নির্দেশ দিলেন হেডফোনগুলো কানে লাগিয়ে নিতে। নীল নিজ হাতে তিহুর মাথায় নয়েজ ক্যান্সেলিং হেডফোন সেট করে দিয়ে চোখের ইশারায় অভয় দিল। ইঞ্জিন স্টার্ট নিতেই এক গম্ভীর গর্জন শুরু হলো। আস্তে আস্তে পাখনাগুলো ঘুরতে শুরু করলো দ্রুত গতিতে। তিহু ভয়ে চোখ বন্ধ করে রেখেছে। নীলের হাতটা খামচে ধরল। নীল তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলা, ভয় পেও না নূর, চোখ খোলো। আকাশ থেকে পৃথিবীটা আজ শুধু তোমার জন্য সেজেছে। তিহু ধীরে ধীরে চোখ মেলল। ততক্ষণে হেলিকপ্টারটি মাটিতে ছেড়ে উপরে উঠে গিয়েছে। নিচ দিয়ে ঘরবাড়ি, গাছপালা, আধার আঁকাবাঁকা রাস্তাগুলো যেন খেলনার মতো ছোট হয়ে আসছে। যত উপরে উঠছে ততই পরিষ্কার হচ্ছে দিগন্ত। মেঘের ছোট ছোট ভেলাগুলো যেন জানালার কাছ ছুঁয়ে যেতে চাইছে। হেলিকপ্টারটি যখন সমুদ্রের উপকূলের কাছাকাছি পৌঁছালো, তখনই সূর্য পুরোপুরি আকাশে। নিচ দিয়ে বয়ে চলা নদীগুলো যেন রূপালী ফিতার মতো চিকচিক করছে। নীল জানালার বাইরে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই দেখো নূর, সামনে বঙ্গোপসাগর। তিহু মুগ্ধ হয়ে চেয়ে রইল আকাশ আর সাগরের নীল যেখানে একাকার হয়ে গেছে। সেই নীল নীলিমার বুক চিরে তার এগিয়ে যাচ্ছে তারা এক নতুন গন্তব্যে। নীলের হাতের উষ্ণ স্পর্শ আর এই মেঘের ওপর দিয়ে ওড়ার অনুভূতি। হেমন্তের মিষ্টি রোদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর আজ উৎসবের রঙে রঙিন। চারিদিকে বাহারি পিঠার ঘ্রাণ আর ছাত্রছাত্রীদের কলকাকলিতে মুখরিত ক্যাম্পাস। লাল ইটের দালানগুলোর মাঝে তৈরি করা হয়েছে এক বিশাল মঞ্চ। উৎসবের আমেজ। সবাই যখন শাড়ি পাঞ্জাবিতে সেজেছে, মুন্নি সেখানে একদম ব্যতিক্রম।
মা এক প্রকার জোর করে তাকে পাঠিয়েছে। তাই সে সাদামাটা পোশাকে এক কোণে মুখ ভার করে বসে আছে। তার দু চোখে রাজ্যের বিরক্তি। মঞ্চে তখন একের পর এক পারফরমেন্স চলছে। হঠাৎই মাইকে ঘোষণা করা হলো, এবার মঞ্চে আসছেন আপনাদের সবার প্রিয় ছাত্রনেতা, আমাদের সবার ভালোবাসার মানুষ শেহতাজ চৌধুরী। মুহূর্তের মধ্যে পুরো প্রাঙ্গণ যেন ফেটে পড়লো মেয়েদের গগনবিদারী চিৎকার আর করতালিতে। শুনে মুনি মেজাজটা আরো তিরিক্ষি হয়ে উঠলো। সে আর চোখে দেখলো শেহতাজ আজ ভিন্ন রূপে মঞ্চে আসীন হয়েছে। পাঞ্জাবির পরিবর্তে তার দেহে আবৃত স্লিভলেস শার্টে। তবে হঠাৎ এই মুন্নির হৃদয়ে সুপ্ত আগ্নেয়গিরিতে জাগ্রত করলো চারিপাশে মেয়েদের চোখের সেই মোহবিষ্ট চাহনি। কেউ নাম ধরে ডাকছে, কেউ বা ইশারা হৃৎপিণ্ড দেখাচ্ছে। মুন্নি বিড়বিড় করে বলল, ডিসগাস্টিং, মেয়েগুলো এত বেহায়া কেন? হৃদয়ের অজানা আকুলতার কারণ জানা নেই মুন্নির। সে শুধু জানে শেহতাজের প্রতি মেয়েদের এমন দৃষ্টি, গা পিত্তি জ্বলে যাচ্ছে তার। বিরক্তিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। ভিড় ছেলে বের হয়ে যাবে ঠিকই তখন স্পিকারে থেকে গিটারের সেই অচেনা চেনা চুংচাং শব্দটা ভেসে এলো। একটা মায়াবী সুর। মুহূর্তেই চারিপাশে কোলাহলকে ছাপিয়ে গেল। ভরাট কণ্ঠের গানটা শুরু হলো হঠাৎ। মুন্নির পা দুটো যেন মাটির সঙ্গে গেঁথে গেল। এই সুর, এই কথাগুলো তা ভেসে আসছিল। তবে কি সেই অচেনা বার্তা প্রেরক? মুন্নি ভিড় ছেলে একবার মঞ্চের দিকে তাকালো, দেখলো নিহিত হাতে গিটার নিয়ে মঞ্চ থেকে নেমে আসছে সরাসরি দর্শকের মাঝে। তার দৃষ্টি স্থির নির্দিষ্ট একজনের দিকে। মুন্নি দ্রুত নিজের ওড়না সামলে চলে যেতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার ওড়নার আঁচলটা পাশের একটা ভাঙা কাঠের বেঞ্চের কোনায় সজোরে আটকে গেল। হঠাৎ করে টান খেয়ে মুন্নি থমকে দাঁড়ালো। পেছনে ফিরে ওড়নাটা ছাড়ানোর চেষ্টা করতে দেখলো গান গাইতে গাইতে শেহতাজ ঠিক তার সামনেই এগিয়ে এসে দাঁড়িয়েছে। চারপাশে মানুষের চিৎকার তখন মুন্নির কানে পৌঁছচ্ছে না। শেহতাজ এক হাতে গিটারটা ধরে অন্য হাতে খুব সাবধানে মুন্নি ওড়নাটা আঁচলটা বেঞ্চের কাটা থেকে ছাড়িয়ে দিল। ওড়নাটা ছাড়িয়ে দিয়ে শেহতাজ সরো না বড়। মুন্নির চারপাশ দিয়ে বৃত্তাকার করে ঘুরতে ঘুরতে গানের পরের লাইনগুলো গাইতে লাগলো। চারিদিকের কোলাহল যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। হাজারো শিক্ষার্থীর কৌতূহল চোখ এখন মঞ্চের সামনে ওই একটি বিন্দুতে স্থির, যেখানে দাঁড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়ের দাপুটের ছাত্রনেতা শেহতাজ চৌধুরী। আর তার সামনে কিংকর্তব্য বিমূঢ় এক তরুণী মুন্নি। গিটারের শেষ সংকারে যখন আওয়ারা সুরের রেসটুকু বাতাসে মিলিয়ে গেল, তখনই কেবল শোনা যাচ্ছিল মুন্নির হিয়া কাঁপানো থুকপুকানি। মুন্নি পাথর হয়ে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে মাটির তলায় যদি কোনো সুড়ঙ্গ থাকতো, তবে সে এই মুহূর্তে সেখানে আত্মগোপন করতো। লজ্জায় তার ফর্সা মুখখানা শরতের দুপুরে আগুনের মতো রাঙা হয়ে উঠেছে। চারিপাশের বান্ধবীরা যখন ওড়নায় মুখ চেপে হাসছে আর জুনিয়র মেয়েদের চোখে হিংসে আর বিস্ময়ের ছিলিক, তখনই মুন্নির মনে হচ্ছিল সময়টা যেন নিশ্চয়ভাবে থমকে দাঁড়িয়েছে। শেহতাজ গিটারটা এক পাশে রেখে এক পা এগিয়ে এলো। তার চোখে শেষ চেনা দুষ্টুমি নেই, বরং আছে এক গভীর আকুলতা। সে মৃদুস্বরে এমনভাবে কথা বলল যা কেবল মুন্নির কানে পৌঁছালো। কি হলো? ওড়না তো ছাড়িয়ে দিয়েছি, এবার মনটাকে একটু ছাড় দেওয়া যায় না? মুন্নি কোনো মতে নিজের ওড়নাটা শক্ত করে আঁকড়ে ধরল। তার বুকের ভেতরটা তখন উত্তাল সাগরের মতন ফুঁসছে। সে একবার আর চোখে দেখলো পুরো ক্যাম্পাস তাদের দিকে তাকিয়ে আছে। সে কি রাগ করবে, নাকি কেঁদে ফেলবে, নাকি এই পাগলামিটার জন্য শেহতাজকে সবার সামনে অপমান করবে? কিন্তু অদ্ভুত ব্যাপার, রাগের বদলে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠতে চেয়েও যেন দমে গেল। সিদ্ধার্থ দত চেপে নিচের দিকে তাকিয়ে নিচের স্বরে বলল, আপনি বড্ড বেহায়া তো। সবার সামনে এমন করার মানে কি? লোকজন কি ভাবছে দেখেছেন? শেহতাজ হালকা হাসলো গলার স্বর কিছুটা ছড়িয়ে বলল, লোকজন কি ভাবলো তাতে শেহতাজ চৌধুরীর কোনো কালেই কিচ্ছু যায় আসেনি। আমি শুধু চেয়েছিলাম আমার হৃদস্পন্দনের খবরটা তার কাছে পৌঁছক, যার জন্যই বেসামাল হওয়া। মুন্নি আর এক মুহূর্তে সেখানে দারুণ সাহস পেল না। লজ্জা সেই চরম শিখরে পৌঁছে সে ভিড় ছেলে ঝড়ের বেগে অডিটোরিয়ামের পেছন দিকে দিয়ে বেরিয়ে গেল। আর তার পালানোর ভঙ্গিটা দেখে শেহতাজও পেছন থেকে শব্দ করে হেসে উঠল। সে জানে মুন্নি আজ হয়তো পালিয়েছে, কিন্তু তার হৃদয়ের দরজায় সেই কড়া নেড়েছে তার শব্দ। মুন্নি সারা রাত
নিজের কানে শুনতে পাবে। তিউদের কক্সবাজার এসে পৌঁছতে দুপুরের রোদ ম্লান হয়েছে। আসন্ন শীতের পূর্বাভাসে দরুন বেলা সময়সীমা সংক্ষিপ্ত হয়েছে বেশ। নীল তিউ আশ্রয় নিয়েছে কক্সবাজারের ইনানি সংলগ্ন এক নিভৃত রিসর্টে। রিসর্টটি সাগরের একদম কোল ঘেঁষে। বিশাল ডাইনিং স্পেস পেরিয়ে গেলেই দেখা যায় নীল জলরাশির আবরিত বিস্তার। রিসোর্টটির প্রতিটি কোণ যেন আভিজাত্য আর শান্তির এক অপূর্ব সংমিশ্রণ। নীল সব ব্যবস্থা আগেই করে রেখেছিল। তাদের জন্য বরাদ্দ করা হয়েছে রিসোর্টটির সব থেকে সুন্দর সি ভিউ সুইটটি। ঘরের কাচের দেয়াল ভেদ করে সমুদ্রের ঢেউ গর্জন সরাসরি কানে আসছে। ঘরে ঢুকে তিহু অবাক হয়ে দেখলো বিছানাটা সাদা আর লাল গোলাপি পাপড়িতে একাকার হয়ে আছে। নীল তার পেছনে দাঁড়িয়ে আছে। ফিসফিস করে বলল, কি বেগম সাহেবা, পছন্দ হয়েছে আপনার এই নীলকুঠুরি? খুব 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 পছন্দ হয়েছে নেতা সাহেব, কিন্তু আমার না এক্ষুনি সাগরের কাছে যেতে ইচ্ছে করছে না। নীল হাসল। তিহুর এই চঞ্চলতা তার বোধ প্রিয়। সে তিহুর চিবুক ললাটে প্রেমময় চুমুনিকে বলল, যাবো বউ, ঠিক এখনই যাবো, আগে একটু ফ্রেশ হয়ে নাও। গধূলির আমন্ত্রণে কমলাপুর রঙে রঞ্জিত নীল দিগন্ত সূর্যটা যেন ক্লান্ত হয়ে ধীরে ধীরে মিশে যেতে চাইছে বঙ্গোপসাগরের নীল জলরাশিতে। অতল গহীনে ফ্রেশ হওয়ার পর আর একটাও বিলম্ব করেনি তিহু। এক প্রকার জেদি আচরণেই সৈকতে পা রেখেছে। বর্তমানে সমুদ্রের নীল জলরশ্মি পাশ ঘেঁষে হাঁটছে নীল তিহু ইনানি সৈকতের এই নির্জন কোণটিতে। কোলাহল নেই বললেই চলে, শুধু আছে বাতাসের সুর শব্দ আর তটরেখায় আশ্রে পড়া ঝেবে নিরন্তর গর্জন। সমুদ্রের লোনা বাতাসে ঝাপটা তিহুর অবিন্যস্ত চুলগুলো আশ্রে পড়ছে আর সেই দুই হাতে নিজের সাদা জর্জেট শাড়ির আঁচলটা সামলাতে হিমশিম খাচ্ছে। নীল ক্যাজুয়াল শার্টের হাতা গুছিয়ে পকেটে হাত দিয়ে পাশে পাশে হাঁটছে। তার শিকারি চোখ দুটো আজ সমুদ্রে নীল জল ছাপিয়ে কেবল তিহুর রাঙা মুখে থমকে আছে। সমুদ্রের প্রতিটি ঢেউ কুলে এসে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। হঠাৎই করে তিহুর জোতা জোড়া সৈকতে রেখে নগ্ন পায়ে বালুকা বেলায় দৌড় দিল। নীল হকচকিয়ে গিয়ে ডাকলো, আরে নূর, কোথায় যাচ্ছ? শোনো। তিহু কোনো কথা না বলে সোজা গিয়ে দাঁড়ালো, যেন সমুদ্রের নোনা জল তার পায়ের পাতা ছুঁয়ে যাচ্ছে। প্রথমে ছোঁয়ার পানির শীতলতা অনুভব করতেই সে এক মায়াবী শিহরণে চোখ বুজে ফেলল। ঢেউগুলো যখন তার নুপুর পড়া পায়ের গোড়ালিতে আলতো করে ধাক্কা দিয়ে ফিরে যাচ্ছে, তিহুর মনে হলো প্রকৃতির এই আদরটুকু কেবল তার জন্য। নিরুপায় নীল শেষমেশ তিহুর ফেলে রাখা জুতা জোড়া হাতে তুলে ধীর পায়ে তার পেছনে এসে দাঁড়ালো। তিহু পেছনে ফিরে উচ্ছ্বাসিত গলায় বলল, দেখুন নেতা সাহেব, এই ঢেউগুলো যেন আমায় ডাকছে। কি অদ্ভুত শান্তি, তাই না? নীল তিহুর পাশে দাঁড়াতে সাগরের উপর বিছিয়ে থাকা সূর্যের শেষ কমলাভ আভা তখন তাদের দুজনের মাঝে এক অপ্রার্থী তৃপ্তি ছড়িয়ে দিচ্ছে। নীল আলতো করে তিহুর একটা হাত নিজের হাতের মুঠে নিয়ে বলল, শান্তি সাগর নয় নূর, শান্তি তোমার ওই হাসিতে। ওই যে সূর্যাস্ত দেখছো, এটা প্রতিদিন হয়, কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে দেখাতে আজ এই সন্ধ্যাটাকে সার্থক করলো। তিহু লাজুক হেসে নীলের কাঁধে মাথা রাখলো। তারা দুজনেই নিঃশব্দে প্রত্যক্ষ করলো আগুনের গোলার মতো সূর্যটার সলিল সমাধি। আকাশটা যখন আবির মাখা রঙে আরো মায়াবী হয়ে উঠল, তখনই নীল বলল, অনেক তো কাব্য হলো, এবার কি পেটের কাব্য শুরু হবে? আমার অর্কিড নিশ্চয়ই ক্ষুধার্ত। তিহু হাসলো। সমুদ্র তীরে ছোট ছোট দোকানগুলোর দিকে পা বাড়ালো তারা। সমুদ্রের ধারে বসে থাকা ফুচকা খাওয়ার আনন্দই আলাদা। নীল যখন আহাজারিতে নিজ হাতে ঝাল চক মেশানো ফুচকাটা তিহুর মুখেই তুলে দিল, তিহুর মনে হলো জগতের সবটুকু স্বাদ যেন এই সাধারণ ফুচকাতেই লুকিয়ে আছে। এরপর ডাবের মিষ্টতা মাখা পানি খেতে খেতে তার যখন ঝাউবনের ঘেরা পথে ফিরছিল, তখনই তিহুর মনে হলো জীবনটা আসলে ছোট ছোট কিছু মুহূর্তের সমাহার, যা নীলের মতো কারো পাশে থাকলে স্বর্গীয় হয়ে উঠছে। রাতের অন্ধকার নামার আগেই তাদের এক ফালি আলো সাগরের নোনা জলে চিকচিক করে শুরু করলো। সমুদ্রের পার দিয়ে ফেরার সময় হঠাৎই এক বিশাল ঢেউ এসে তিহুর পায়ে নিচে ভালুগুলো সরিয়ে দিল। ভারসাম্য হারাতে গিয়ে তিহু সে নীলকে জড়িয়ে ধরল। নীল তাকে শক্ত করে ধরে কানে ফিসফিস করে বলল,
কি ব্যাপার ম্যাডাম, এতক্ষণে বুঝলেন যে পায়ের নিচে মাটিটা অতটা শক্ত নয় যতটা শক্ত আমার এই হাত দুটো। তিউ নিজেকে সামলে নিয়ে একটু গাল ফুলিয়ে বলল, আপনি বড্ড সুযোগ সন্ধানী তো। সাগরের দোষ আর ক্রেডিট নিচ্ছেন আপনি। নীল হাসলো। তিহুর হাতটা নিজের পকেটে পুড়িয়ে নিয়ে বলল, সাগরের দোষ না ম্যাডাম, এটা তো সাগরের ষড়যন্ত্র। সে জানে আমি আপনাকে আঁকলে রাখার বাহানা খুঁজে, তাইও একটু সাহায্য করলো আর কি। তিহু নীলের বাহুতে চিমচিকে চেয়ে হেসে বলল, আপনার এই নেতাগিরি মার্কার লজিকগুলো না জাস্ট অসহ্য সুন্দর। তুমি কোথায় রাফির? পাঁচপক্ষ দেখতে আসছে আমায়। আম্মু বলছে পছন্দ হলে আজকেই বিয়ে। আবার দম বন্ধ হয়ে আসছে রাফির। প্লিজ ডু সামথিং প্লিজ। তিহু আর নীলের বিয়ের রেস কাটাতে না কাটাতেই মাহার জীবনে যেন অমাবস্যার কালো মেঘ ঘনিয়ে আসছে। এক সপ্তাহ পার হতে পারল না, এরই মধ্যেই বাবা এক পাত্রপক্ষ হাজির করেছেন। মাহার ঘরে সাজসজ্জার ধুম পড়েছে, অথচ তার বুকের ভেতরটায় যেন কেউ তপ্ত লোহার শিক দিয়ে বিধিয়ে দিচ্ছে। মার উপলব্ধি কি তবে সত্যি কাজ করছে? সে লক্ষ্য করেছিল যে তিহুদের হলুদের পরবর্তী দিন থেকে বাবার আচরণে কিঞ্চিত পরিবর্তন মিলছিল। তবে কি সেই সন্দেহের রেশ ধরেই বাবা এত তড়িঘড়ি বিয়ের আয়োজন করলো? মাহার রীতিমতো প্যানিক অ্যাটাক শুরু হয়েছে। কম্পনমান হাতে কম্পিত কণ্ঠে চোখ গিলে নিল সে। আবার বলল, তুমি কি শুনতে পাচ্ছ? এখনো নির্বিকার অপর প্রান্তের মানবটি। মাহার রীতিমতো নিজেকে পাগল পাগল লাগতে শুরু করেছে সে। আবারও বলল, তুমি কিছু বলছো না কেন? আমি কি তবে অন্য কারো হয়ে যাব? প্লিজ স্পিক আপ রাফির প্লিজ। এতক্ষণ যাবৎ নিশ্চুপ রাফিন হুচ করেই ফোনের ওপাশ থেকে দুষ্টুমি ভরা কঞ্চে বলল, অনেকক্ষণ যাবত ওয়েট করছি ম্যাডাম, আপনি কি আদৌ আসবেন নাকি আমরা এভাবে বসে থাকবো? মা থমকে গেল। চোখের পানি মুছতে ভুলে গিয়ে সে পিটপিট করল, মানে তুমি কোথায়? রাফিন ওপাশ থেকে হেসে দিয়ে বলল, আমি উইথ ফ্যামিলি আপনাদের ড্রয়িং রুমে বসে আছি, আপনার হবু বর হিসেবে। এখন কি আসবেন নাকি আমরা মিষ্টি পানি ওগুলোই খেতে থাকবো? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না মাহা। নিশ্চিত হতে সে ফের বলল, সিরিয়াসলি রাফির? জি ম্যাডাম। রাফিনের কথাগুলো মাহার কানে যেন কোনো স্বর্গীয় সুরের মতো আশ্রে পড়ল। এক মুহূর্তের জন্য তার স্পন্দন থেমে গেল। পরক্ষণই তার দ্বিগুণ বেগে ছুটতে শুরু করলো। চোখের কোণে জমে থাকা নোনা জলগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ল। তবে এবার আর তাতে বিচ্ছেদের দহন নেই, আছে প্রাপ্তির পরম প্রশান্তি। মা অস্ফুট স্বরে কি যেন পিটপিট করল। অতঃপর ফোনটা বিছানায় ছুড়ে দিয়ে সে দ্রুত পায়ে আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। কাঁপা কাঁপা হাতে তুলে নিল মেঝেতে পরে থাকা মায়ের দেওয়া শাড়িটা। কিছুক্ষণ আগে অভিমানে যে রাগে যে শাড়িটা সে অবহেলায় ছুঁড়ে ফেলেছিল, দৌড়ে গিয়ে শাড়িটা তুলেই বুকের মাঝে চাপড়ে ধরল সে। রেশমি সুতোর প্রতিটি ভাঁজে যেন সে রাফিনের সান্নিধ্য আর ভালোবাসার ক্ষণ খুঁজে পাচ্ছে। মায়ার এক গভীর আবেশে তার চোখ বুজে এলো। মিনিট কয়েকের মধ্যেই মাহা নিজেকে গুছিয়ে নিল। সেই শাড়িটা পরে যখন সে আয়নায় সামনে দাঁড়ালো, দর্পণে ফুটে ওঠা নিজের প্রতিচ্ছবি দেখে সে নিজেকেই থমকে গেল। মার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা এখন অজানা আভায় উজ্জ্বল। চোখের কাজল যেন আজ একটু বেশি কালো দেখাচ্ছে। কপালের ছোট্ট একটা টেপ আর ছোটে হালকা হাসি রেখা। ঘর থেকে বেরিয়ে ধীর পায় ড্রয়িং রুমের দিকে এগোতে লাগলো মাহা। প্রতিটি পদক্ষেপ তার নুপুরের নিকণ যেন এক নব সূচনার গান গাইছে। ড্রয়িং রুমে ঢোকা মাত্রই সবার দৃষ্টি তার উপর নিবদ্ধ হলো। সোফায় বসে থাকা রাফিনের চোখের কোণে তখন দুষ্টুমির আড়ালে একরাশ মুগ্ধতা। সবাইকে সালাম দিয়ে মাহা মাথা নিচু করে বসলো, কিন্তু তার মনের কোণে তখন খুশির জোয়ার। যে ঘরটা একটু আগেও তার কাছে খাঁচার মতোই মনে হচ্ছিল, তখন সেখানেই ভালোবাসার বসন্ত নেমে এসেছিল। কথাবার্তা সম্পূর্ণ। হক ম্যানশনের সকলের আর মাহার বাবা মিনহাজ আহমেদেরও সম্মতিক্রমে বিয়ে আজকেই হবে। যেহেতু মাহার পরিবাররা ঐতিহ্যগতভাবে মেয়েদের বড় করে বিয়ে দেওয়া পছন্দ করে না, তাদের পারিবারিক রীতিনীতি অনুসারেই, তাই ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে আজকেই বিয়ে সম্পন্ন হবে। অতঃপর মাহা চিরস্থায়ী বাসিন্দা হবে হক ম্যানশনের। বড় বউ সম্মানে খ্যাত হবে।
ঘণ্টা খানেকের মাঝে পুরো ড্রয়িং রুমটা ঢাকা পড়েছে নব উৎসবের আমেজে। চারিদিকে আতরের সুবাস আর মৃদু গুঞ্জনের কোলাহল। মাহার চাচারাও আজ বেশ প্রসন্ন। মাহার বড় চাচা গম্ভীর গলায় রাউফিনের সাথে সাথে আলাপে জমাচ্ছেন, আর ছোট চাচা ব্যস্ত হয়ে তদারকি করছেন যাতে মেহমানদের আপ্যায়নে কোনো ত্রুটি না হয়। ড্রয়িং রুমের এক কোণে মাহা মাথা নিচু করে বসে আছে, পরনে সেই লাল শাড়ির পরিবর্তে শুভ্র রঙা লেহেঙ্গা, যেটা কিছুদিন আগেই তিহুর বিয়ে উপলক্ষে রাউফিন তাকে গিফট করেছিল। তবে বিয়ের আয়োজন 90 শতকের মতো হওয়ায় লেহেঙ্গাটা আর পরা হয়ে ওঠেনি। তাই নিজের জীবনের শুভ সূচনায় পরিণয় লগ্নে সেই নিজেকে আবৃত করেছে সেই লেহেঙ্গাটাতে। সাজগোজ যৎ সামান্য। শ্যামাঙ্গিনী মাহা এক অভূতপূর্ব সৌন্দর্যের অধিকারিণী, তাই লোক দেখানো সাজগোজের তত একটা প্রয়োজন হয় না তার। তাই আজকেও বড্ড সাদামাটা সে। তবে এত কিছুর মাঝেও মনে নিভৃত কোনটা বড্ড শূন্য, যার জন্য এত কিছু, যার সহায়তায় নিজের রাউফিনকে ফিরে পাওয়া সেই প্রাণ সখী আজ অনুপস্থিত। তবে শূন্যতার পাশাপাশি এক সংজ্ঞাহীন ভালো লাগাও কাজ করছে মাহার, কেননা তিহু নিজের নেতা সাহেবের সাথে আছে। বর্তমান তার দুই চাচি আর হক ম্যানশনের মহিলারা মিলে মাহাকে ঘিরে ধরেছে। ফিসফাস আর হাসাহাসিতে মাহার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠেছে বারবার। হুট করেই ড্রয়িং রুমের শান্ত নীরবতা নেমে এলো। কাজী সাহেব খাতা খুলে বসলেন। রাউফিন সোফার ওপাশে ভাই আর বন্ধুদের সাথে বসে থাকলো। তার নজরটা বারবার এসে থামছে মাহার নতজানু অবয়বে। সাজ্জাদ আজ চোখে রাউফিনকে খোঁচা দিয়ে মুচকি হাসলো, যেন বলতে চাইল, এবার তো হলো, এবার একটু শান্ত হ। কাজী সাহেব গম্ভীর কণ্ঠে মাহার বাবার নাম আর বংশর পরিচয় উচ্চারণ করে বিয়ের বয়ান শুরু করলেন। মিনহাজ আহমেদ এক অদ্ভুত প্রশান্তি নিয়ে মেয়ের দিকে তাকালেন। তিনি জানতেন রাউফিন এর মতো ছেলে মাহার জন্য যোগ্য, তাই হকদের এক কথাতেই রাজি হয়েছেন তিনি। মাহার মা মুবাশশিরা বেগম রাউফিন জাহার কৈশোরকালীন সম্পর্ক সম্বন্ধে অবগত ছিলেন, তাই তিনিও সম্মত মেয়েদের সুখে। আর মাহা সে তো লজ্জা আনন্দ বিস্ময় নিজের নখ দিয়ে শাড়ির আঁচলটাই মুচড়ে ধরেছে। স্পন্দনটা যেন গলার কাছে এসে থকথক করছে তার। মনে হচ্ছে এ যেন এক দিবা স্বপ্ন, গোড় ভাঙতেই ভেঙে যাবে তা। মা 3 লাখ টাকা দিনমোহর ধার্য। মোহাম্মদুল হক রাউফিনের সাথে কি তোমার এই বিয়ে কবুল? কাজী সাহেবের প্রশ্নের সাথে সাথে পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মাহার মনে হলো সময়টা যেন থমকে দাঁড়িয়েছে। সে একবার চোখ তুলে তাকালো। ভিড়ের আড়ালে রাউফিন সেই চিরচেনা আশ্বস্ত করা দৃষ্টি। মাহার ঠোঁট দুটো থরথর করে কাঁপলো। মনে নিবৃত কোন জানান দিচ্ছে এখানে যদি তিহু থাকতো তাহলে হয়তো কবুল বলাটা আরো একটু সহজতর হতো তার পক্ষে। কিন্তু কি করার, কিছুক্ষণ বাদে খুব মৃদু কিন্তু স্পষ্ট স্বরে সে বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। মুহূর্তের মধ্যেই ঘরটা আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। মাহা, রাউফিন, বাবা মা আর চাচা চাচিরা মোনাজাত করলেন। বড় বড় পিরিচে করে মিষ্টি আর তবারক বিলানো হলো শুরু। চাচাতো ভাই বোনদের মাঝে তখন সেলফি তোলার ধুম পড়ে গেছে ইতিমধ্যে। সারা, পিহু, তানহা, রাফা ব্যস্ত হয়ে পড়েছে নববধূর সাথে সেলফি তুলতে। বিয়ে সম্পূর্ণ হওয়ার কিছুক্ষণ পর যখন রাফিনকে মাহার পাশে এসে বসার সুযোগ করে দেওয়া হলো, রাফিন নিচু স্বরে শুধু বললাম না ম্যাডাম, আপনাকে অন্য কারো হতে দেওয়াটা আমার সিলেবাসে নেই। মাহা কোনো কথা বলতে পারল না, শুধু চোখের এক কোণে জমে থাকা আনন্দ অশ্রুটুকু নিঃশব্দে গড়িয়ে পড়ল তার হাতের উপর। আজ থেকে সে শুধু মিনহাজ আহমেদের আদরের মেয়ে নয়, সে হক ম্যানশনের বড় বউ। তার জীবনের প্রথম ভালোবাসার মানুষটার সহধর্মিনী, জীবনের প্রণয়ের প্রথম পুরুষের অর্ধাঙ্গিনী। স্নিগ্ধ দুপুরের ঘরের কাছের দেয়াল ভেদিয়ে দৃশ্যমান সমুদ্র তটে থেমে থেমে আশ্রে পড়া জলকল্লির দিকে তাকালে হৃদয় উচাটন হয়। তিহু জানালায় হেলান দিয়ে সে স্নিগ্ধ ঢেউগুলো উপভোগ করতে ব্যস্ত। নীল একটা দীর্ঘ শাওয়ার সেরে ওয়াশরুমে থেকে বেরিয়ে বরাবরের ন্যায় নীল রঙের স্লিভলেস শার্টার হাতা ফোল্ড করতে তৎপর। কিছুক্ষণ আগেই মাহা রাউফিনের শুভ
পরিণয়ে সাক্ষী হয়েছে তারা ভার্চুয়ালভাবেই, তাই গোসলে এত বিলম্ব হলো তার। যাই হোক, নীল বেরিয়ে প্রেয়সিনীর দিকে চাইল। ধীরে ধীরে এগিয়ে গিয়ে পেছন থেকে তিহুকে জড়িয়ে ধরে তার চুলগুলো কাঁধের ওপর থেকে সরিয়ে উন্মুক্ত কাঁধে মুখ লুকালো। নীলের প্রশস্ত বুকের উষ্ণতা পিছে অনুভব করতেই তিহু একটু শিউরে উঠল। জানালার ওপাশে বঙ্গোপসাগরের নীল জলরাশি যেন আজ একটু বেশি উত্তাল, তবে সেই উত্তালের চেয়েও বেশি তীব্রতা যেন তিহুর শরীরের প্রতি কোণায়। নীলের ভেজা চুলের চুয়ে পড়া জলের কয়েকটা ফোঁটা তিহুর ঘাড়ের উপর পড়তেই সে আলতো করে চোখ বুঝল। নীল ওর চিবুকটা তিহুর কাঁধে ছেঁকে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, ভাবা যায় বজ্জাত ড্রফিনটাও শেষমেশ অ্যাকসেপ্টেড হয়ে গেল।